ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে। তারা মূলত এসেছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, অর্থাৎ তারা ভারতে ব্যবসা করতে এসেছিল। কিন্তু 1765 খ্রিস্টাব্দ আসতে আসতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারের সঙ্গে জড়িয়ে যায়। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের পর 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদ সন্ধির মারফত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি শব্দের অর্থ তারা এই এলাকা থেকে রাজস্ব আদায় করতে পারত এবং সিভিল জাস্টিসে অংশগ্রহণ করতে পারত। কিন্তু 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি ব্যবসায়িক সংগঠনের হাতে ছেড়ে দেওয়াটা উচিত নয়। ফলে 1858 খ্রিস্টাব্দে আইন এনে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় ভারতে ব্রিটিশ শাসন। ভারতে ব্রিটিশ শাসন স্থায়ী হয়েছিল 1947 খ্রিস্টাব্দ অবধি। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 খ্রিস্টাব্দে গঠিত হয় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিন্তু ইতিহাসে একটু পিছিয়ে গেলে আমরা দেখতে পাই ভারতে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম দাবি ওঠে 1934 খ্রিস্টাব্দে এবং সেই দাবিটি রেখেছিলেন তখনকার একজন কমিউনিস্ট নেতা এম.এন. রয়। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে 1765 থেকে 1947 খ্রিস্টাব্দ অবধি ভারতে এক প্রকার ব্রিটিশ শাসন ছিল। তার ভেতরে 1765 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ অবধি ছিল সরাসরি ব্রিটিশ শাসন। কিন্তু ব্রিটিশ শাসন শেষে যখন নতুন সংবিধান স্বাধীন ভারতের জন্য পাওয়া গেল, তখন দেখা গেল সেই সংবিধানের উপর ব্রিটিশ শাসন পদ্ধতি একটি বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। আমরা এই ক্লাসে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় কিভাবে আস্তে আস্তে ভারতের শাসন ব্যবস্থাটা পরিবর্তিত হয়েছিল সেটা নিয়েই আলোচনা করব। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পরপর যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল সেটা হলো ইল্লিগালভাবে ভারতের সম্পদকে শোষণ করা, যেটাকে ইতিহাসে আমরা পলাশির লুণ্ঠন নামে জানি। পলাশির লুণ্ঠনের একটা ইমিডিয়েট এফেক্ট ছিল বাংলার দুর্ভিক্ষ, যেটা 76-এর মন্বন্তর নামে খ্যাত। সেটা করেছিল 1770 খ্রিস্টাব্দে এবং সমান্তরালভাবে কোম্পানির যারা কর্মচারী তারা অল্প দিনেই ধনসম্পদ সংগ্রহ করে ফুলে ফেঁপে উঠেছিল। ইন্ডিয়া কোম্পানির এই অবাধ লুণ্ঠনকে তখন ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ করতে চাইল বা রেগুলেট করতে চাইল। সেই কারণে যে অ্যাক্টটা আনলো সেটার নাম হলো কি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেট করার জন্য এসেছিল, তাই নাম রেগুলেটিং অ্যাক্ট। এটা আসলো 1773 খ্রিস্টাব্দে। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা স্থাপনের চেষ্টা করা হলো। আমরা একটু আর যদি লক্ষ্য করি, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মূলত 3 জায়গায় ছিল। সেটা হচ্ছে এক বাংলা, মাদ্রাজ এবং পশ্চিম উপকূলে বোম্বাই। কিন্তু সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সমস্ত প্রেসিডেন্সিগুলিতে স্বাধীনভাবে তারা ব্যবসা করত এবং সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করত। কিন্তু রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথম চেষ্টা করা হলো এই 3টে
প্রেসিডেন্সির শাসনকে এক সেন্ট্রালাইজড পদ্ধতিতে এক ছাতার নিচে আনার। তখন এই প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর থাকতেন, অর্থাৎ বাংলার একজন গভর্নর ছিল, মাদ্রাজের একজন গভর্নর ছিল এবং বোম্বাইয়ের একজন গভর্নর ছিল। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এই বাংলার যিনি গভর্নর তাকে নামকরণ করা হলো গভর্নর জেনারেল। ছিল হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, তার নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং বাকি দুজন গভর্নরকে এই গভর্নর জেনারেলের সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। ভারতে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে এখন দেখা যাচ্ছে যে বোম্বে এবং মাদ্রাজের গভর্নররা আগে ছিল স্বাধীন, তারা এখন সাবঅর্ডিনেট হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, অর্থাৎ তিনটে প্রেসিডেন্সিকে একত্রিত করে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করা হলো। এছাড়াও গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করার জন্য গঠন করা হলো এক্সিকিউটিভ কাউন্সিল এবং তাতে ছিলেন 4 জন সদস্য। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতের বিচার ব্যবস্থায় একটি সংস্কার আনার চেষ্টা করা হয়েছিল, যে কারণে তখন কলকাতাতে এস্টাবলিশ করা হলো সুপ্রিম কোর্ট। তাহলে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু এস্টাবলিশড হয়েছিল কলকাতায়, সেটা হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। সেখানে 3 জন জাজ ছিলেন এবং একজন চিফ জাস্টিস ছিলেন। কলকাতার এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন স্যার ইলিজা ইম্পে। এছাড়া আইন করে কোম্পানির যারা কর্মচারী ছিল তাদের ব্যক্তিগত ব্যবসা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল ব্যবসার বাইরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা ব্যক্তিগত ব্যবসায় জড়িত ছিল এবং তারা বিভিন্ন উপায়ে যারা এখানকার নেটিভ ছিল তাদের কাছ থেকে ঘুষ নিতেন। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তাদের এই ব্যক্তিগত ব্যবসা এবং ঘুষ নেওয়াটা নিষিদ্ধ করে দেওয়া হলো। এছাড়া আরেকটি বডি গঠন করা হলো যার নাম দেওয়া হলো কোর্ট অফ ডাইরেক্টর, যারা কিনা ভারতের রেভিনিউ অর্থাৎ রাজস্ব, সিভিল ম্যাটার এবং মিলিটারি অ্যাফেয়ার এই 3টে ব্যাপারে রিপোর্ট করত ব্রিটিশ সরকারকে। অর্থাৎ দেখা গেল যে কোর্ট অফ ডাইরেক্টরের মাধ্যমে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন। কিন্তু এই আইনের কিছু ডিফেক্ট ছিল, সেটা কার্যক্রমে দেখা গেল এবং সেই ডিফেক্টকে সমাধান করার জন্য একটি অ্যাক্ট আসলো, তার নাম হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এই যেসব সমস্যাগুলো ছিল সেটাকে সেটেল করার জন্য একটা অ্যাক্ট আসলো, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 খ্রিস্টাব্দ। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলে বেশ কিছু সংস্কার এনে আনা হলো পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দ। পিটের ভারত শাসন আইন 1784 এর মাধ্যমে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আরও নিয়ন্ত্রণ স্থাপন করতে চাইলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূলত 2টো ফাংশন ছিল, একটা ছিল হচ্ছে কমার্শিয়াল ফাংশন অর্থাৎ ব্যবসায়িক কর্মকাণ্ড এবং পলিটিক্যাল ফাংশন বা রাজনৈতিক কর্মকাণ্ড। পিটের ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই 2টো ফাংশন কমার্শিয়াল ফাংশন এবং পলিটিক্যাল ফাংশন দুটোকে সেপারেট করা হলো। সেপারেটটা করা হলো এমনভাবে যে রেগুলেটিং অ্যাক্টে যে কোর্ট অফ ডাইরেক্টর নামে যে একটা নতুন বডি হয়েছিল, যে কিনা ব্রিটিশ সরকারকে ওই 3টে অ্যাফেয়ারে রিপোর্ট করত, তাদেরকে বলা হলো এদের দায়িত্বে থাকবে কোম্পানির কমার্শিয়াল অ্যাফেয়ার্স অর্থাৎ ব্যবসায়িক যে সমস্ত কর্মকাণ্ড সেটা দেখবে কোর্ট অফ ডাইরেক্টর। এবং নতুন একটা বডি বানানো হলো যার নাম হলো বোর্ড অফ কন্ট্রোল, কন্ট্রোল করার জন্য বোর্ড অফ কন্ট্রোল, যে কন্ট্রোল করতো কি পলিটিক্যাল অ্যাফেয়ার, কোম্পানির
রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কোর্ট অফ ডাইরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোল এর মাধ্যমে কোম্পানির দুটি ফাংশনকে সেপারেটলি কন্ট্রোল করা হলো। অর্থাৎ এখানে একটা ডাবল গভর্নমেন্ট, অর্থাৎ একই সঙ্গে দুটি সরকার গঠন করা হয়েছিল পিটের ভারত শাসন আইনে। এবং গুরুত্বপূর্ণভাবে এই আইনে কোম্পানি যেসব এলাকাগুলো অধিকার করে রেখেছিল তাকে নাম দেওয়া হলো ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলকৃত এলাকাকে ব্রিটিশ এলাকাভুক্ত বলে ঘোষণা করার একটা প্রথম স্টেপ লক্ষ্য করা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর রিভিউ করার জন্য চার্টার অ্যাক্ট আসতো। 1793, তারপরে 20 বছর পরে 1830, তারপর 1833, তারপর 1853, এরকম 20 ইয়ার্স পর পর চার্টার অ্যাক্ট আসতো। তার ভেতরে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1833 চার্টার অ্যাক্ট। এইটা গুরুত্বপূর্ণ এই কারণ এইটা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার শাসনকে সেন্ট্রালাইজেশন করার একটা চূড়ান্ত অবস্থা। অর্থাৎ সমস্ত ব্রিটিশ শাসনভুক্ত, অর্থাৎ কোম্পানি, সেই সময়কার কোম্পানি শাসনভুক্ত এলাকাকে একটি চূড়ান্ত কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ভেতরে আনার চেষ্টা করা হয়েছিল। এই অ্যাক্টের মাধ্যমে যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি হয়ে গেলেন ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ ছিল বাংলা, হয়ে গেল ইন্ডিয়া। অর্থাৎ এটা যদি ইতিহাসের সাথে আমরা যদি একটু দেখি যে আগে মেনলি বাংলার আশপাশের এলাকাতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, কিন্তু ধীরে ধীরে প্রায় এই 1833 খ্রিস্টাব্দ আসতে আসতে ভারতের আরও অনেক এলাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে গিয়েছিল। ফলে একটা গ্রেটার একটা কনসেপ্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে কনসেপ্ট, সেখান থেকে আসলে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কনসেপ্ট, আরও লার্জার কনসেপ্টে। ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, এবং তার কাছে ছিল সমস্ত সিভিল অ্যাফেয়ার এবং সমস্ত মিলিটারি পাওয়ার। এর আগে রেগুলেটিং অ্যাক্টে আমরা দেখেছিলাম যে বোম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরদের গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের তখনও কিছু কিছু ক্ষেত্রে আইন বানানোর ক্ষমতা, অর্থাৎ লেজিসলেটিভ ক্ষমতা ছিল। কিন্তু চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে তাদের সেই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হলো। অর্থাৎ তারা এরপর থেকে কোনোরূপ আইন পাশ করতে পারতো না। অর্থাৎ এক্ষেত্রেও একটা সেন্ট্রালাইজেশনের কনসেপ্ট আসলো। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সময় ছিল একটি কমার্শিয়াল বডি, সেটা পুরোপুরি ট্রান্সফর্মড হয়ে গেল একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে। এই অ্যাক্টের মাধ্যমে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস করা হয়েছিল, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফলে সিভিল সার্ভেন্ট প্রয়োজন ছিল। সেই সিভিল সার্ভেন্টের সিলেকশনের জন্য, তাদের নিয়োগের জন্য একটি ওপেন কম্পিটিটিভ এক্সামের কথা চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু সেটি আলটিমেটলি ফেলড হয়েছিল, সেটি বাস্তবে রূপায়িত হয়নি। এরপর আমরা আসি 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। এখানে গভর্নর জেনারেলের একটি লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হলো, যাদের কাজ ছিল আইন বানানো, এবং তার নাম দেওয়া হলো ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। এখানে এই গভর্নর জেনারেলের কাউন্সিলের যে লেজিসলেটিভ পাওয়ার এবং এক্সিকিউটিভ ফাংশন, এটাকে সেপারেট করে দেওয়া হলো। অর্থাৎ তাদের আইন বানানোর যে ফাংশন এবং সেই আইনটাকে এক্সিকিউট করার যে ফাংশন, দুটোকেই সেপারেট করে দেওয়া হলো। এবং 1833 খ্রিস্টাব্দের
চার্টার অ্যাক্টে যে সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য ওপেন কম্পিটিটিভ এক্সামের যে একটা পরিকল্পনা করা হয়েছিল সেটা এবারে বাস্তবে রূপায়িত হলো এবং এর জন্য একটি কমিটি গঠন করা হলো, যার নাম দেওয়া হলো দ্য কমিটি অন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটাকে আমরা ম্যাকলে কমিটি নামে জানি। 1854 খ্রিস্টাব্দে এটি গঠন করা হয়েছিল। এখানে ইন্ট্রোডাকশান করা হলো লোকাল রিপ্রেজেন্টেশনের। কোথায়? ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। এই যে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বানানো হয়েছিল, এখানে লোকাল রিপ্রেজেন্টেশন রাখা হলো। টোটাল এখানে 6 জন, আর গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল তাতে টোটাল 6 জন মেম্বার ছিল। তার ভেতরে 4 জন আসতো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে, অর্থাৎ তখন ভারতে সেন্ট্রালাইজড একটি সরকারের পাশাপাশি 4টে প্রেসিডেন্সিতে, আগে 3টে ছিল, তারপর একটা যোগ হলো আগ্রা, বাংলা, মাদ্রাজ, বোম্বে এবং আগ্রা। এই 4টে প্রভিন্স থেকে 4 জন যে মেম্বার তারা আসতেন গভর্নর জেনারেলের কাউন্সিলে। এইটাকেই নাম দেওয়া হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেশন। এই যে লোকাল থেকে বিভিন্ন লোকালিটি থেকে, মাদ্রাজ, বোম্বে, বেঙ্গল, আগ্রা, এখান থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ আসছে, এইটাকেই বলা হলো লোকাল রিপ্রেজেন্টেশন। কিন্তু 1857 খ্রিস্টাব্দ আস্তে আস্তে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ল এবং তারপর ভারতের শাসন ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন ঘটল। সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।